প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এই ভিডিও লেকচারটি হবে কোষ বিভব নিয়ে। সো প্রথমেই আমরা দেখব কোষ বিভবের সংজ্ঞা, তারপর আমরা দেখব কোষ বিভব আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সো কোষ বিভব নির্ণয় করার আগে আমরা বেশ কয়েকটি জিনিস সম্পর্কে জেনে নিব, যেমন জারণ বিভব, বিজারণ বিভব এবং সেগুলো কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা শিখে নিব। তারপর আমরা কোষ বিভবের যে ম্যাথ রয়েছে সেগুলো সলভ করব। সো চলো কোষ বিভব বলতে আসলে আমরা কি বুঝি সেটা একটু দেখা যাক। প্রিভিয়াস ক্লাস সমূহতে আমরা তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে জেনেছি। তো তড়িৎ রাসায়নিক কোষগুলো কোথায় ব্যবহৃত হয় তা যদি একটু জানতে চাও, আমি বলতে পারি যে তোমাদের যে ভোল্টাইক সেল রয়েছে বা ব্যাটারিগুলো রয়েছে, সেখানে আসলে তড়িৎ রাসায়নিক কোষকে ব্যবহার করা হয়ে থাকে। দেখা যায় যে এই যে ভোল্টাইক সেল রয়েছে বা ব্যাটারি রয়েছে, তাতে অনেকগুলো তড়িৎ রাসায়নিক কোষ মিলিয়ে একটি ব্যাটারি তৈরি করা হয়। সো মেইনলি তড়িৎ রাসায়নিক কোষ এসব ব্যাটারিতে পাওয়া যায়। প্রিভিয়াস ক্লাসে আমরা তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞাতে দেখেছিলাম তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে ওই সকল কোষ যারা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে। সো তড়িৎ রাসায়নিক কোষ কি করতে পারবে? তারা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারবে। সো এখানে দেখতে পাচ্ছ বিদ্যুৎ শক্তিতে যে রূপান্তরিত করছি, ঠিক কতটুকু বিদ্যুৎ রূপান্তরিত হয়েছে তা কিন্তু চাইলে আমরা মাপতে পারি। সো এখানে কতটুকু বিদ্যুৎ রূপান্তরিত হয়েছে রাসায়নিক শক্তি থেকে সেটি আমরা মাপি কোষ বিভব দিয়ে। সো আশা করি কোষ বিভব দিয়ে আমরা কি করি সেটি তোমরা বুঝতে পেরেছ। কোষ বিভব আসলে কি? কোষ বিভব দিয়ে আমরা মাপতে পারি যে রাসায়নিক শক্তি কতটুকু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। কোষ বিভবকে আরও কয়েকটি নামে ডাকা হয়, যেমন ইএমএফ বা ইনট সেল। এখানে ইএমএফ বলতে বোঝায় ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ইনট সেল বলতে বোঝায় কোষ বিভব। সো এই তিনটিই আসলে একই টার্ম। সো তোমাদের পরীক্ষাতে যদি কোষ বিভব জানতে চাওয়া হয় বা ইএমএফ জানতে চাওয়া হয় বা ইনট সেল জানতে চাওয়া হয়, আসলে একই জিনিস জানতে চাওয়া হয়েছে। এখানে একটু লক্ষ্য করো, ই এর উপরে একটি নট দেয়া আছে। এই নটের আসলে সিগনিফিকেন্স কি? এই নট দিয়ে আসলে বোঝাচ্ছে যে জিনিসটি আসলে প্রমাণ অবস্থায় হয়েছে, অর্থাৎ কোষ বিভবটি আমি মেপেছি প্রমাণ অবস্থাতে। এখানে প্রমাণ অবস্থা বলতে বোঝাই যে তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশার থাকবে 1 atm এবং তড়িৎ বিশ্লেষ্যের যে ঘনমাত্রা থাকবে সেটি থাকবে 1 মোলার। তো এবার চলো জারণ বিভব বলতে কি বুঝি সেটা একটু আমরা দেখে নিই। সো আমরা জানি যে তড়িৎ দ্বারা জারণ ঘটে তাকে আমরা বলি অ্যানোড, এবং অ্যানোডের যে বিভব রয়েছে তাকে আমরা বেসিকলি জারণ বিভব বলবো। সো জারণ বিভব কি? জারণ বিভব আসলে অ্যানোডের যে বিভব রয়েছে সেটি। এখানে একটি জারণ বিক্রিয়া দেয়া আছে যেখানে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়ে গেছে, তাই না? সো এই ক্ষেত্রে একটু লক্ষ্য করলে দেখো, আমরা যখন জারণ বিক্রিয়া লিখছি তখন আমরা কি করি? তখন আমরা শেষে আয়ন লিখি, তাই তো? এই যে পরে আয়ন মানে জারণ। আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে পরে আয়ন মানে কি? জারণ। সো এখানে তুমি দেখেই বলে ফেলতে পারছো যে দুটি ইলেকট্রন যেহেতু ত্যাগ করেছে তাই জারণিত হবে, তাই তো? বাট একটু পরে বুঝতে পারবে কথাটি কেন বলেছি। একটু মনে রাখো কথাটি, পরে যদি আয়ন থাকে তার মানে জারণ, এবং আগে যদি আয়ন থাকে তার মানে বিজারণ। কি বলেছি? পরে আয়ন থাকলে জারণ এবং আগে আয়ন থাকলে বিজারণ। এই কথাটি একটু পরেই তোমাদের কাজে লাগবে। এখানে দেখো একটি তড়িৎদ্বারের জারণ বিভব দেয়া আছে। আমি কিভাবে বুঝলাম যে এটি জারণ বিভব দেয়া? এই যে ই নট জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+। সো এখানে জারণ বিভব আমি কিভাবে বুঝেছি? জারণ বিভব আমি আসলে বুঝেছি যে এখানে লাস্টে আয়ন দেয়া, কারণ আমরা জানি জারণ মানে কি? পরে আয়ন। সো এখানে যেহেতু বিভব দেয়া আছে, তাই এখানে যেহেতু শেষে আয়ন রয়েছে, তাই আমি বলতে পারবো এটি জিঙ্কের জারণ বিভব। সো জিঙ্কের জারণ বিভব এখানে কত দেয়া আছে? +0.67 ভোল্ট। আর এখানে ই নট যেহেতু দেয়া আছে, তার মানে জিঙ্কের জারণ বিভবটি মেজার করা হয়েছে প্রমাণ অবস্থাতে। এবার আসি বিজারণ বিভবে। বিজারণ বিভব বলতে আসলে আমরা কি বুঝি? আমরা জানি যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে আমরা ক্যাথোড বলি। ওই যে ক্যাথোডের যে বিভব রয়েছে সেই বিভবটাই আসলে বিজারণ বিভব। সো এখানে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ, বিজারণ বিক্রিয়া দেখতে পাচ্ছ, যেখানে কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে। যেহেতু এখানে প্রথমে আয়ন রয়েছে তার মানে এটি বিজারণ, তাই তো? সো বিজারণের ক্ষেত্রে কি হয়? আগে আয়ন থাকে, তারপর ধাতু থাকে। সো এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে? এখানে আগে
আয়ন রয়েছে, পরে ধাতু রয়েছে। তার মানে এখানে কি দেয়া রয়েছে? তার মানে এখানে বিজারণ বিভব দেয়া রয়েছে। সো এখানে আমরা কি পাচ্ছি? কপারের বিজারণ বিভব রয়েছে, যেটি হচ্ছে প্লাসের 0.64 ভোল্ট। সো এখানে আমরা কেন বিজারণ বলেছি? কারণ এখানে আগে আয়ন ছিল। আশা করি এতটুকু বুঝতে পেরেছ যে আগে আয়ন থাকলে আমরা বলবো বিজারণ বিভব এবং পরে আয়ন থাকলে আমরা বলবো জারণ বিভব। কখন? যখন এরকম নোটেশন দেয়া থাকবে। আর এখানে যেহেতু নট রয়েছে, তার মানে এই বিজারণ বিভবটি মেজার করা হয়েছে প্রমাণ অবস্থায়। এই স্লাইডটিতে আমরা কিছু ট্রিক্স শিখব, যেই ট্রিক্সগুলো আসলে হচ্ছে জারণ বিভব থেকে কিভাবে বিজারণ বিভব এবং বিজারণ বিভব জানা থাকলে কিভাবে জারণ বিভব বের করা যায় তা সম্পর্কিত হবে। এই যে ট্রিক্সগুলো রয়েছে, এগুলো হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেন করতে অনেক হেল্প করবে, যেগুলো হচ্ছে আসলে জারণ বিভব জানা থাকলে বিজারণ বিভব কিভাবে বের করতে হয় এবং বিজারণ বিভব জানা থাকলে জারণ বিভব কিভাবে বের করতে হয়। তো এখানে দেখো জিঙ্কের জারণ বিভব দেওয়া রয়েছে, তাই তো? সো আমি যদি চাই এখান থেকে জিঙ্কের বিজারণ বিভব বের করতে, আমি খুব ইজিলি বের করতে পারবো। সো তার আগে বলি এটাকে কেন জারণ বিভব বলছি, কারণ এই দেখো পরে আয়ন রয়েছে, পরে আয়ন থাকলে জারণ বিভব বলি। এখন যদি আমি তার বিজারণ বিভব লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আগে আয়নটাকে পাঠিয়ে দিতে হবে, তাহলেই তো বিজারণ বিভব হবে, রাইট? সো আমি এখানে আগে আয়ন পাঠিয়ে দিয়েছি, সো আমরা বলতে পারবো এটি হচ্ছে বিজারণ বিভব। আর এখানে মানের কি হবে? সো এখানে দেখতে পাচ্ছ যে জারণ বিভব আছে পজিটিভ। সো তুমি যদি জারণ বিভব থেকে বিজারণ বিভবে যেতে চাও বা উল্টো কাজটি করতে চাও, ধরো বিজারণ বিভব থেকে তুমি জারণ বিভবে যাবে, তখন তোমার সিম্পলি একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে শুধুমাত্র এই যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নটি উল্টে দাও। যেমন এখানে প্লাস আছে, তুমি মাইনাস করে দাও, তাহলেই তুমি বিজারণ বিভব পেয়ে যাবে। এখন ধরো কেউ তোমাকে আগে থেকে এটার বিজারণ বিভব দিয়ে দিয়েছে, রাইট? সো বিজারণ বিভব যদি আগে থেকেই দেওয়া থাকে, এখন তোমার যদি জারণ বিভবে যেতে হয়, তুমি সিম্পলি আবার কি করেছো? মান ঠিক রয়েছে, শুধুমাত্র সাইনটি চেঞ্জ করে দিয়েছো বা উল্টিয়ে দিয়েছো, মাইনাসকে প্লাস করে দিয়েছো। সো শর্টকাটটা আসলে কাইন্ড অফ এরকম যে যখন আমি জারণ বিভব থেকে বিজারণে অথবা বিজারণ বিভব থেকে জারণ বিভবে যাব, তখন আমি মান সেম রাখবো, বাট চিহ্নটি উল্টে দিব। সো এবার চলো আরেকটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল এখানে আসলে দেওয়া আছে সিলভারের জারণ বিভব। এই যে দেখো পরে সিলভার আয়ন রয়েছে, তার মানে জারণ বিভব। এখন যদি আমি তার বিজারণ বিভব বের করতে চাই, সিলভারটিকে আমার আগে নিতে হবে এবং এখানে মাইনাসের 0.80কে আমার কি লিখতে হবে? প্লাসের 0.80 ভোল্ট, রাইট? সো আশা করি এখানে বুঝতে পেরেছো। এই যে কি করেছি, এখানে সিলভার আয়নটিকে আগে লিখেছি এবং মাইনাসটিকে প্লাস করে বসিয়েছি। সো এভাবে চাইলে আমরা জারণ বিভব বের করতে পারি। এবার চলো লাস্টে আরেকটা এক্সাম্পল দেখে নিই। এখানে দেওয়া আছে কপারের বিজারণ বিভব। কপারের বিজারণ বিভব কিভাবে বুঝেছি? কারণ এই দেখো কপার 2+ আগে রয়েছে, অর্থাৎ আয়ন আগে রয়েছে। আয়ন যখন আগে থাকবে তখন আমরা তাকে কি বলি? বিজারণ বিভব বা বিজারণ। সো এখানে দেখতে পাচ্ছ যেহেতু বিভব দেওয়া আছে, অর্থাৎ এটি বিজারণ বিভব। সো এর যদি আমার জারণ বিভব বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের সিম্পলি যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে কপার 2+কে বা আয়নটিকে পরে লিখতে হবে, আর এই দিকে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছ, প্লাসের 0.34 ভোল্ট, তাকে হচ্ছে মাইনাসের 0.34 ভোল্ট করতে হবে, রাইট? তাহলেই কিন্তু আমরা জারণ বিভব পেয়ে যাব। তো এই দেখো এখানে কপার 2+টিকে পরে লেখা হয়েছে, কারণ জারণ বিভব বের করছি, এবং প্লাসটিকে মাইনাস করে দেওয়া হয়েছে। সো আশা করি কিভাবে শর্টকাটে জারণ বিভব জানা থাকলে বিজারণ বিভব বের করতে হয় সেটি ধরতে পেরেছো। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র মান যেটি রয়েছে তার চিহ্নটিকে চেঞ্জ করে দিতে হবে। মানটিকে সেম রাখবো, বাট চিহ্নটিকে অপোজিট করে দিব, এতটুকুই। এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানোড ও ক্যাথোড নির্ণয়। তোমাদের মনে হয়তো কোয়েশ্চেন আসতে পারে, আমরা তো সক্রিয়তার সিরিজের মাধ্যমেই হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড নির্ণয় করতে পারি, সো আমার কেন হচ্ছে এখানে একটি শর্টকাট প্রয়োজন হচ্ছে? সো একটু খেয়াল করো, আমরা যখন সক্রিয়তার সিরিজ পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে সক্রিয়তার সিরিজটি হচ্ছে অনেক বিশাল, এটি মনে রাখা অনেক ডিফিকাল্ট। সো ম্যাথ করার টাইমে আমাদের এত বড় একটা সক্রিয়তার সিরিজ মনে রাখতে হয় না। আমরা এখানে শুধুমাত্র একটি স্লাইডে শর্টকাট দেখাবো, যেগুলো করলেই হচ্ছে যতগুলো ম্যাথ আসবে সবগুলো শর্টকাটেই তোমরা বের করে ফেলতে পারবে যে এখানে অ্যানোড কোনটি কাজ করছে এবং ক্যাথোড কোনটি কাজ করছে। সো এখানে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যার জারণ বিভব বেশি সে অ্যানোড, যার জারণ বিভব বেশি হবে সে অ্যানোড হিসেবে কাজ করবে। অর্থাৎ যেই তড়িৎদ্বারের জারণ বিভব কম হবে সে কাজ করবে ক্যাথোড হিসেবে, আর যার জারণ বিভব বেশি হবে সেই তড়িৎদ্বার কাজ করবে অ্যানোড হিসেবে। সো একটু এক্সাম্পল দিয়ে দেখাই। এখানে দেখো জিঙ্কের বিজারণ বিভব দেওয়া রয়েছে। জিঙ্কের বিজারণ বিভব হিসেবে এখানে লেখা আছে মাইনাসের 0.67 ভোল্ট।
অন্যদিকে কপারেরও বিজারণ বিভব দেয়া রয়েছে, যেটি হচ্ছে প্লাসের 0.34 ভোল্ট। সো এখন তোমার কাছে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে তড়িৎ রাসায়নিক কোষে কোনটি অ্যানোড এবং কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে। সো সক্রিয়তার সিরিজ যদি তোমাদের মনে থাকে, তোমরা কিন্তু দেখেই বলতে পারবে যে এখানে জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে। বাট আমরা চাচ্ছি ওই সক্রিয়তার সিরিজটি মুখস্থ না করে কিভাবে মান দেখে এক্সামে আমরা করে ফেলতে পারবো অ্যানোড এবং ক্যাথোডের পার্টটুকু। সো একটু খেয়াল করে, এই প্রশ্ন থেকে আমার যদি বের করতে হয় কোনটি অ্যানোড, তাহলে আমার কি করতে হবে, কার জারণ মান বেশি সেটা দেখতে হবে। সো একটু খেয়াল করে, এখানে দুটিরই কিন্তু দুটি তড়িৎদ্বারেরই হচ্ছে বিজারণ বিভব দেয়া, তাদের কিন্তু জারণ বিভব দেয়া নেই। সো আমার যেটি করতে হবে, শুরুতেই দুটি তড়িৎদ্বারের জারণ বিভব বের করে নিতে হবে। সো জিঙ্কের যেহেতু এখানে বিজারণ বিভব দেয়া আছে, তার জারণ বিভব কি হবে, প্লাস সাইনের হবে, রাইট। আমরা জানি জারণ বিভব থেকে বিজারণ বিভবে যেতে গেলে শুধুমাত্র চিহ্নটিকে উল্টে দিতে হয়, রাইট। তো এখানে জিঙ্কের জারণ বিভব আমার দাঁড়াচ্ছে প্লাসের 0.76 ভোল্ট। অন্যদিকে কপারের জারণ বিভব আসছে হচ্ছে মাইনাসের 0.34 ভোল্ট। এখানে একটু ভুল রয়েছে, এটি প্লাস হবে না, এটা হবে মাইনাস। তো এখানে কপারের জারণ বিভব এসেছে মাইনাসের 0.34 ভোল্ট। সো আমি দেখতেই পাচ্ছি এখানে আমার মান কার বড়, এখানে মান বড় হচ্ছে জিঙ্কের। তার মানে এখানে জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে এবং কপার তড়িৎদ্বারটি ক্যাথোড হিসেবে কাজ করবে। সো এখানে তোমাদের মনে অনেকের কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমার এটির হচ্ছে 0.76 ভোল্ট এসেছে এবং তার হচ্ছে মাইনাসের 0.34 ভোল্ট এসেছে। সো এমন কি হতে পারতো না যে এটার হচ্ছে প্লাসের 80 এসেছে আর ওটার হচ্ছে কপারের মাইনাসের 90 এসেছে? আমি এমনিতেই বোঝানোর জন্য বলছি। ধরো জিঙ্কের এসেছে প্লাসের 80 এবং কপারের এসেছে মাইনাসের 90। এখন বলো তো আসলে কোনটার জারণ বিভব বেশি? তোমাদের মনে আসতেই পারে যে এখানে 90 কথাটা বড়, তাই এটার জারণ বিভব বেশি। বাট এখানে একটু মনে রাখবে, সাইনটা একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা জানি প্লাস অবশ্যই মাইনাস থেকে বড়। সো এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্লাস 80 বড় হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এটি অ্যানোড হিসেবে কাজ করবে, যার মান প্লাস 80 এসেছে। আশা করি বুঝতে পেরেছ। সো এবার আসো আমরা কিভাবে একটি তড়িৎ রাসায়নিক কোষের কোষ বিভব নির্ণয় করতে পারি সেটি একটু শিখে নিই। সো কোষ বিভব আসলে বের করতে গেলে একটি ছোট্ট ফর্মুলা ইউজ হয়, যেটি হচ্ছে কোষের অ্যানোডের জারণ বিভব এবং কোষের ক্যাথোডের বিজারণ বিভবকে যোগ করতে হয়। কোষ বিভব কি? কোষ বিভব হচ্ছে সহজ সরল ভাষায় কোষের অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টি। সো আমরা ই নট সেলকে বা প্রমাণ কোষ বিভবকে আমরা কি লিখতে পারি? অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। অর্থাৎ আমার যদি কখনো কোষ বিভব বের করতে হয় কোনো তড়িৎ রাসায়নিক কোষে, আমি কি করব? আমি বলবো যে আমাকে অ্যানোডের জারণ বিভব দেন এবং ক্যাথোডের বিজারণ বিভব দেন, তাহলেই আমি আপনাকে কোষ বিভবের মান দিতে পারবো, রাইট। তো এই যে বড় কথাটি আছে সেটিকে চাইলে আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে এভাবেও লিখতে পারি যে ই নট সেল ইজ ইকুয়ালস টু ই নট অ্যানোড প্যারেন্থেসিস জারণ প্লাস ই নট ক্যাথোড প্যারেন্থেসিস বিজারণ। এটি কি বোঝাচ্ছে? এটি আসলে উপরের লাইনটি বোঝাচ্ছে যে এখানে অ্যানোড এর জারণ বিভব এবং ই নট ক্যাথোডের বিজারণ বিভব। সো এখানে আসলে এই লাইনটি সেম জিনিস। তো চলো এই যে কোষ বিভবের সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা একটু শিখে নিই, তারপর আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব। এখানে লক্ষ্য করো, জিঙ্কের জারণ বিভব দেওয়া রয়েছে এবং কপারের বিজারণ বিভব দেওয়া রয়েছে। সো আমি যদি এখন ইএমএফ বা ই নট সেল বের করতে চাই, তাহলে আমার সূত্র হচ্ছে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভব। এখন স্যাডলি আমরা জানি না আসলে এখানে আমার কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড। তাই আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে প্রথমে আমরা দুটিরই হচ্ছে জারণ বিভব বের করব, বের করে তাদের মানের কম্পেয়ার করে আমরা দেখব কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড। তো ই নট সেল বের করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, অ্যানোডের জারণ বিভব বসাতে হবে। অ্যানোডের জারণ বিভব কত? অ্যানোডের জারণ বিভব এখানে দেখতে পাচ্ছ 0.67 ভোল্ট এবং ক্যাথোডের বিজারণ বিভব বসাতে হবে। ক্যাথোডের বিজারণ বিভব কিন্তু মাইনাসের 0.34 ভোল্ট না, কারণ এটি যেটি বের করেছি এটি হচ্ছে আসলে জারণ বিভব। বাট আমার ক্যাথোডের কি বসাতে হবে? ক্যাথোডের বিজারণ বিভব বসাতে হবে। সো এখানে আমি ক্যাথোডের জন্য কি বসাবো? ক্যাথোডের বিজারণ বিভবের জায়গায় আমি বসাবো
এই মানটি এবং অ্যানোডের জারণ বিভবের জায়গায় আমি বসাবো এই মানটি। সো এখন আমি ই নট সেল ইকুয়ালস টু প্লাসের 0.76 ভোল্ট প্লাস 0.34 ভোল্ট লিখতে পারি। তো ক্যালকুলেট করলে এই মানটি আসবে হচ্ছে আমাদের 1.10 ভোল্ট। সো আশা করি ইএমএফ বা ই নট সেল কীভাবে নির্ণয় করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছ। ইএমএফ বা ই নট সেল অর্থাৎ কোষ বিভবের মান থেকে আমরা বলতে পারি যে একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। সো ইএমএফ এর মান মূলত দুই ধরনের আসতে পারে, আসলে তিন ধরনের আসতে পারে, বাট আজকের লেকচারে আমরা দুই ধরনেরই দেখছি, একটি হচ্ছে ধনাত্মক আর একটি হচ্ছে ঋণাত্মক। ইএমএফ এর মান শূন্য আসতে পারে, বাট আজকের লেকচারে ওটি আমরা দেখব না। আজকের লেকচারে আমরা শুধু ডিসকাস করছি যে ধনাত্মক এবং ঋণাত্মক পার্থক্যের জন্য। তো ইএমএফ বা কোষ বিভবের মান যদি ধনাত্মক আসে তার মানে জারণ বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এবং এ বিক্রিয়া থেকে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। অন্যদিকে ইএমএফ এর মান যদি নেগেটিভ আসে তার মানে জারণ বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে না এবং ওই বিক্রিয়া থেকে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। সো চলো এতক্ষণ পর্যন্ত আমরা যেই কনসেপ্টগুলো শিখেছি এই ম্যাথগুলো করার জন্য ফাইনালি আমরা এই ম্যাথগুলো ওই কনসেপ্টগুলো ইউজ করে এখন সলভ করব। কেমন? তো শুরু করি। সো এখানে দেয়া আছে একটি প্রশ্নে জিঙ্ক এবং কপার এর প্রমাণ জারণ বিভবের মান হচ্ছে প্লাস 0.76 ভোল্ট এবং মাইনাসের 0.34 ভোল্ট। এই দুটি তড়িৎদ্বার দিয়ে যদি তুমি কোনো একটি তড়িৎ রাসায়নিক কোষ বানাও তাহলে সে তড়িৎ কোষের প্রমাণ কোষ বিভব কত হবে। সো এগুলি কিন্তু আমরা এতক্ষণ শিখে এসেছি। সো এইখানে একটু সমাধান করার আগে আমরা জানি যে ইএমএফ বের করার আগে কোনটি অ্যানোড এবং কোনটি ক্যাথোড সেটি আমাকে শনাক্তকরণ করতে হয়। সো চলো প্রথমে আমরা অ্যানোড এবং ক্যাথোড কোনটি সেটি শনাক্তকরণ করে ফেলি। সো অ্যানোড হওয়ার ক্ষেত্রে আমাদের কন্ডিশন কী ছিল? আমাদের কন্ডিশন ছিল যার জারণ মান বেশি সে হচ্ছে অ্যানোড, যার জারণ মান বেশি সে হবে অ্যানোড। সো একটু এখানে খেয়াল করে, এখানে জিঙ্ক এবং কপার দুটিরই কিন্তু জারণ মান দেওয়া আছে, তাই না? জিঙ্ক এবং কপার দুটিরই জারণ মান দেওয়া আছে। সো আমরা বলতে পারি যেহেতু এখানে জিঙ্কের জারণ মানটা বেশি, সো আমাদের জিঙ্ক কী হবে? জিঙ্ক হবে আমাদের অ্যানোড, রাইট? অন্যদিকে কপার আমাদের কি হবে? যেহেতু তার জারণ মান কম সে হবে ক্যাথোড। আর আমরা জানি অ্যানোডের জারণ মান এবং ক্যাথোডের বিজারণ মান প্রয়োজন ইএমএফ বের করতে। যেহেতু অলরেডি আমি অ্যানোডের জারণ মান জানি তাহলে আমার কি করতে হবে? ক্যাথোডের বিজারণ মানটা বের করে নিতে হবে। সো ক্যাথোডের বিজারণ মান এখানে আমরা পাচ্ছি প্লাসের 0.34 ভোল্ট। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, একটু খেয়াল করো। এখানে হবে হচ্ছে +2 আর এখানে কোনো চার্জ থাকবে না, কারণ আমরা জানি আগে আয়ন হলে বিজারণ বিভব, তাই না? সো এখন আশা করি বুঝতে পেরেছ আর এখন ব্যাপারটি ঠিক আছে। সো এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে জিঙ্ক হচ্ছে আমার এই ক্ষেত্রে অ্যানোড এবং কপার হচ্ছে আমার এই ক্ষেত্রে ক্যাথোড। সো এই ক্ষেত্রে আমার অ্যানোড কোনটি? এই ক্ষেত্রে আমার অ্যানোড হচ্ছে জিঙ্ক। সো এখানে আমরা দেখলাম জিঙ্ক তড়িৎদ্বারটি হবে আমাদের অ্যানোড এবং ক্যাথোড শনাক্তকরণ করার পর আমরা কোষ বিক্রিয়াটি একটু লিখে দিব। যদিও আমাদের ইএমএফ বের করতে কোষ বিক্রিয়ার কোনো দরকার পড়ছে না, তারপরও সৃজনশীলে তোমরা যখন কোষ বিক্রিয়া লিখবে না তখন স্যারেরা নাম্বার দিবে না। সো এই ক্ষেত্রে কোষ বিক্রিয়াটা লেখাটাই সেফ জোন। এখানে যদি আমরা এখন অ্যানোড অর্ধবিক্রিয়া লিখতে যাই, আমরা জানি অ্যানোডে কী হয়? জারণ হয়। সো যেহেতু এখানে জিঙ্ক রয়েছে তো জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে যাবে এবং ক্যাথোড অর্ধবিক্রিয়াতে কী হবে? ক্যাথোডে বিজারণ হবে। ওই দুটি ইলেকট্রন কপার 2+ অ্যাকসেপ্ট করে কপার হয়ে যাবে, রাইট? সো আমরা এখন পুরো কোষ বিক্রিয়াটি যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারবো? এই যে জিঙ্ক এবং এখানে কপার 2+ রয়েছে, কপার 2+, এখানে মাইনাসের 2 ইলেকট্রন, এখানে প্লাসের 2 ইলেকট্রন, সো ক্যান্সেল আউট। আর এখানে উৎপাদে আমার জিঙ্ক 2+ এবং প্লাস কপার রয়েছে। সো আশা করি কোষ বিক্রিয়াটি তোমরা লিখতে পারবে। তো এবার চলো আমাদের যে ফাইনাল পার্ট সেটি হচ্ছে কোষ বিভব আমরা কিভাবে নির্ণয় করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোষ বিভব বা ইএমএফ বা ই নট সেল ইকুয়ালস টু অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, অবশ্যই প্রমাণ অবস্থায়। তো এখানে অ্যানোডের জারণ বিভব আমরা কত পেয়েছি? অ্যানোডের জারণ বিভব এখানে দেখতে পাচ্ছ যে প্লাসের 0.76 ভোল্ট এবং ক্যাথোডের বিজারণ বিভব হচ্ছে প্লাসের 0.34 ভোল্ট। সো এই মানগুলো যদি এখানে আমরা ইনপুট দিয়ে দিই তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে প্লাসের 1.10 ভোল্ট।
সুতরাং এখানে যেহেতু আমাদের মানটি পজিটিভ এসেছে, তার মানে আমরা বলতে পারবো এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হবে এবং তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। আর এখানে একটু লক্ষ্য করো, একটু টাইপিং মিস্টেক এখানেও রয়েছে, যেটি আমি প্রিভিয়াস স্লাইডে কারেক্ট করেছিলাম, যে এখানে কপার 2+ হবে, দেন কপার আসবে, তাই তো? কারণ আগে আয়ন থাকলে কি বিজারণ, রাইট? তো এবার চলো সিমিলার আরেকটি ম্যাথ আমরা করে নিই। এখানে লেখা আছে জিঙ্ক এবং সিলভার এর প্রমাণ বিজারণ বিভবের মান যথাক্রমে -0.76 ভোল্ট এবং প্লাসের 0.80 ভোল্ট হলে এই দুটি তড়িৎদ্বার দিয়ে তুমি যদি কোনো তড়িৎ রাসায়নিক কোষ বানাও, তাহলে সেই ক্ষেত্রে প্রমাণ কোষ বিভবের মান কত হবে? সো আমাদের সমাধানটা সিমিলার আগের মতোই হবে। তোমরা যারা আগের ম্যাথটি ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো, তারা ম্যাথটি সলভ করো এবং ভিডিওটিকে পজ করে অবশ্যই সলভ করবে। দেন কমেন্ট বক্সে এসে আমাকে অ্যান্সারটি জানিয়ে দাও। দেন এসে এই অ্যান্সারটির সাথে তোমাদের অ্যান্সারটি মিলিয়ে ফেলো। তো আমরা জানি যে প্রথমে আমাদের কি করতে হবে এই ম্যাথটি সলভ করার জন্য? অ্যানোড এবং ক্যাথোডকে শনাক্তকরণ করতে হবে। সো অ্যানোড এবং ক্যাথোড শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখব যে কার জারণ মান বেশি বা জারণ বিভব বেশি। যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড। এখানে একটু মান লেখা আছে, এটি হবে আসলে বিভব। যার জারণ বিভব বেশি সে হবে অ্যানোড। যার জারণ বিভব বেশি সে কি? সে হবে অ্যানোড। তো এখানে লক্ষ্য করো, জিঙ্ক এবং সিলভার দুটিরই কিন্তু বিজারণ বিভব দেওয়া রয়েছে, তাই না? আর আমরা জানি বিজারণ বিভব থেকে জারণ বিভবে আমরা কিভাবে যাব? জাস্ট চিহ্নগুলোকে চেঞ্জ করে দেব, রাইট? সো এগুলো নিয়ে আসলে আর আমি ডিসকাস করতে চাচ্ছি না, কারণ এগুলো আমরা আগেই ডিসকাস করে এসেছি। সো এখন দেখো, তুমি এখানে কি করেছো? তুমি এখানে জিঙ্কের জারণ বিভব বের করেছো এবং সিলভারের জারণ বিভব বের করেছো। বের করে দেখলে যে তোমার জিঙ্কের জারণ বিভব বেশি, জিঙ্কের জারণ বিভব বেশি। সো আমরা বলতে পারি এক্ষেত্রেও জিঙ্ক তড়িৎদ্বারটি কী হবে? আমাদের অ্যানোড হবে। সো যেহেতু আমরা দেখেছি আমাদের জিঙ্ক তড়িৎদ্বারটি হবে অ্যানোড, এখন চাইলে আমরা কোষ বিক্রিয়াটি করে ফেলতে পারি। সো অ্যানোডে কী হয়? জারণ হয়, অর্থাৎ জিঙ্ক দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে যাবে এবং ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ, তাই দুটি সিলভার দুটি ইলেকট্রন গ্রহণ করে 2 সিলভার হয়ে যাবে, 2 সিলভার হয়ে যাবে। সো এখন যদি আমরা সামগ্রিক কোষ বিক্রিয়াটি লিখতে চাই, আমরা কি লিখব? এই যে উপরের জিঙ্ক এবং 2 সিলভার প্লাস এবং মাইনাসের 2 ইলেকট্রন এবং প্লাসের 2 ইলেকট্রন ক্যান্সেল আউট এবং জিঙ্ক 2+ এবং এখানে 2 সিলভার রয়েছে, সেই 2 সিলভার আমরা এখানে লিখতে পারবো। তো এটাই ছিল হচ্ছে এই বিক্রিয়ার জন্য কোষ বিক্রিয়া। সো এভাবে চাইলে খুব ইজিলি আমরা কোষ বিক্রিয়া বের করে ফেলতে পারি। এবার চলো আমাদের যে ফাইনাল পার্টটুকু রয়েছে অর্থাৎ কোষ বিভব, সেটি বের করি। সো কোষ বিভব বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সিম্পল সূত্র যে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। সো এখানে দেখতেই পাচ্ছ, এখানে জিঙ্ক হচ্ছে আমাদের অ্যানোড তড়িৎদ্বার, তাই না? অ্যানোড তড়িৎদ্বারের আমরা কি নেই? অ্যানোড তড়িৎদ্বারের আমরা জারণ বিভব নিব এবং ক্যাথোড তড়িৎদ্বারের আমরা কি নিব? ক্যাথোড তড়িৎদ্বারের বিজারণ বিভব নিব, রাইট? সো এখানে অ্যানোড তড়িৎদ্বারের জারণ বিভব হচ্ছে প্লাসের 0.76 এবং ক্যাথোড তড়িৎদ্বারের বিজারণ বিভব হচ্ছে প্লাসের 0.80। সো হিসেব করলে আমাদের আসে প্লাসের 1.56 ভোল্ট। সো আমরা বলতে পারি এখানেও যেহেতু আমার ইএমএফ পজিটিভ এসেছে, তার মানে এখানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হবে এবং তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তো এখানে হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ করব, যেটি আমাদের এই আজকের ক্লাস লেকচারটির লাস্ট ম্যাথ হবে এবং লাস্ট স্লাইড হবে। সো চলো এই ম্যাথটি আমরা সলভ করি। সো এখানে প্রশ্নে দেওয়া আছে জিঙ্কের জারণ বিভব হচ্ছে 0.76 ভোল্ট এবং কপারের যে জারণ বিভব সেটি দেওয়া আছে মাইনাসের 0.34 ভোল্ট। সো এখানে প্রশ্ন করা হয়েছে কার পাত্রে কাকে রাখা যাবে। একটু যদি প্রশ্নটি খেয়াল করো, এখানে প্রশ্নটি কি করা হয়েছে? কার পাত্রে কাকে রাখা যাবে। তার মানে হচ্ছে এখানে তুমি জিঙ্ক নির্মিত পাত্রে কপারের দ্রবণ রাখতে পারবে, নাকি কপার নির্মিত পাত্রে জিঙ্কের দ্রবণ রাখতে পারবে। সো ব্যাপারটি এখানে কি জানতে চাওয়া হয়েছে? জানতে চাওয়া হয়েছে যে পাত্রটি যদি তুমি জিঙ্ক দিয়ে বানাও, তাহলে তুমি কপার এর দ্রবণকে রাখতে পারবে কিনা এই পাত্রে, অথবা তুমি পাত্রটিকে যদি তুমি কপার দিয়ে বানাও, তাহলে তুমি এই পাত্রে জিঙ্কের দ্রবণ রাখতে পারবে কিনা, এটি জানতে চাওয়া হয়েছে। সো এখানে আমরা আসলে ম্যাথগুলো কিভাবে করব তা শিখব, তার আগে প্রশ্নটা একটু ক্লিয়ার হয়ে নাও। এখানে কি জানতে চাওয়া হয়েছে? এখানে জানতে চাওয়া হয়েছে যে জিঙ্ক নির্মিত পাত্রে তুমি কপারের দ্রবণ রাখতে পারবে কিনা, নাকি তুমি কপার নির্মিত পাত্রে জিঙ্কের দ্রবণ রাখতে পারবে, নাকি তুমি দুইটাই পারবে, এগুলো এখানে জানতে চাওয়া হয়েছে।
এই মেথডগুলো চাইলে খুব ইজিলি ইনট সেলের মান থেকে বের করে ফেলা যায়। ইনট সেলের মান যদি ঋণাত্মক আসে, এই যে সামগ্রিক বিক্রিয়াটি রয়েছে, এখানে যে জিঙ্ক এবং কপার রয়েছে, তাদের তো তোমরা ইনট সেল বের করতে পারো, তাই না? আমি কিন্তু একটু আগেই এই বিক্রিয়ার জন্য ইনট সেল বের করে এসেছি, যার মান এসেছিল প্লাসের 1.10 ভোল্ট, রাইট? তো ইনট সেলের মান যদি কখনো নেগেটিভ আসে এগুলোর জন্য, তাহলে যেটি হবে সেটি হচ্ছে এখানে কোনো সমস্যাই হবে না। কি সমস্যা হবে না? তুমি জিঙ্ক নির্মিত পাত্রে কপারের দ্রবণও রাখতে পারবে, অন্যদিকে কপার নির্মিত পাত্রে তুমি জিঙ্ক এর দ্রবণও রাখতে পারবে, কারণ বিক্রিয়াটা এখানে স্বতঃস্ফূর্ত ছিল না, তার মানে সেখানে কোনো জারণ বিজারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয়নি। তার জন্য তুমি জিঙ্ক নির্মিত পাত্রে কপারের দ্রবণও রাখতে পারবে এবং কপার নির্মিত পাত্রে জিঙ্কের দ্রবণও রাখতে পারবে। আশা করি এই যে নেগেটিভ আসলে কি হবে সেটি বুঝতে পেরেছ। এবার আসো ধনাত্মক আসলে আসলে কি হবে। আমরা জানি ধনাত্মক আসলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হয়, রাইট? সো ধনাত্মক যখন আসবে তখন যেটি হবে, তুমি অ্যানোডের পাত্রে ক্যাথোডের দ্রবণ রাখতে পারবে না, বাট ক্যাথোডের দ্রবণে অ্যানোডের দ্রবণ রাখতে পারবে। এই ব্যাপারটি তোমাদের আবার বোঝাই। কি হবে এখানে? তুমি অ্যানোডের পাত্রে ক্যাথোডের দ্রবণ রাখতে পারবে না, বাট ক্যাথোডের পাত্রে অ্যানোডের দ্রবণ রাখতে পারবে। সো একটু জিনিসটি একটু খেয়াল করো। সো এখানে তুমি দেখেছো যে তোমার যেহেতু এই বিক্রিয়ার জন্য আমরা গত ম্যাথে ইনট সেলের মান পেয়েছিলাম প্লাসের 1.10 ভোল্ট। সো এখানে দেখতে পাচ্ছ মান পজিটিভ এসেছে, তার মানে অ্যানোডের পাত্রে আমি ক্যাথোডের দ্রবণ রাখতে পারবো না। সো এখানে অ্যানোড কি ছিল? এখানে অ্যানোড ছিল হচ্ছে জিঙ্ক। যেহেতু জিঙ্ক হচ্ছে আমাদের অ্যানোড, তার মানে জিঙ্কের পাত্রে আমি কপারকে রাখতে পারবো না, বাট কপারের পাত্রে আমি জিঙ্ককে রাখতে পারবো। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি যেহেতু জিঙ্ক হচ্ছে আমার অ্যানোড, তাই আমি জিঙ্কের পাত্রে বা জিঙ্ক নির্মিত পাত্রে কপারের দ্রবণ রাখতে পারবো না, বাট এখানে যেহেতু কপার ক্যাথোড, তাই কপার নির্মিত পাত্রে আমি জিঙ্কের দ্রবণ রাখতে পারবো। আশা করি এই ম্যাথটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো আমি যদি সামারি করতে চাই, সামারি আমরা কিভাবে করব? তো যখনই বলবে কোন পাত্রে রাখতে পারবে, তখন তোমরা যেটি করবে সেটি হচ্ছে ইনট সেলের মান বের করে নাও। মান বের করে দেখো পজিটিভ এসেছে নাকি নেগেটিভ এসেছে। যদি নেগেটিভ আসে তাহলে কোনো সমস্যা নেই, তুমি জিঙ্কের পাত্রেও কপারের দ্রবণ রাখতে পারবে, কপারের পাত্রেও জিঙ্কের দ্রবণ রাখতে পারবে। বাট এখানে যদি তোমার এমন আসে যে ধনাত্মক, তখন তুমি বলবে যে অ্যানোডের পাত্রে ক্যাথোডের দ্রবণ রাখা যাবে না, বাট ক্যাথোডের পাত্রে অ্যানোডের দ্রবণ রাখা যাবে। সো এই ক্ষেত্রে যেহেতু জিঙ্ক আমার অ্যানোড ছিল, তাই আমি বলতে পারি যে জিঙ্কের পাত্রে আমি কপারকে রাখতে পারবো না, বাট কপারের পাত্রে আমি জিঙ্কে রাখতে পারবো, কারণ কপার হচ্ছে আমার ক্যাথোড। আশা করি বুঝতে পেরেছ। তো এখন একটু লক্ষ্য করো, কেন আমরা জিঙ্কের পাত্রে অর্থাৎ অ্যানোডের পাত্রে আমরা ক্যাথোডকে রাখতে পারলাম না। এটা আসলে রিজন কি? আমরা তো মুখস্থ করে ফেলছি, তাই না? সো এই যে রিজনটি সেটি একটু এক্সপ্লেইন করি। সো একটু খেয়াল করো, এখানে ধরো তোমার কাছে একটা কন্টেনার আছে যেটি হচ্ছে জিঙ্ক অর্থাৎ অ্যানোড দ্বারা নির্মিত, রাইট? অ্যানোড দ্বারা নির্মিত। তো তুমি যদি এই পাত্রে কপারের দ্রবণকে রাখো তাহলে কি সমস্যা? একটু খেয়াল করো, জিঙ্ক যেহেতু এখানে অ্যানোড, তাহলে জিঙ্ক কি করবে? জিঙ্ক হচ্ছে সে দুটি ইলেকট্রন ছেড়ে দিবে। জিঙ্ক কি করবে? সে দুটি ইলেকট্রনকে ছেড়ে দিবে, কারণ জিঙ্ক এখানে অ্যানোড, অ্যানোডের কাজ কি? জারণ হওয়া। জারণ মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। সো জিঙ্ক যদি এখানে দুটি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে একটু খেয়াল করো, জিঙ্ক দ্বারাই কিন্তু আমার পাত্রটি নির্মিত। তো জিঙ্ক যদি দুটি ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়ে যায়, তাহলে আমার পাত্রটি ক্ষয় হয়ে যাবে না? তাহলে আমার পাত্রটি ক্ষয় হয়ে যাবে। সো এখানে আমি কি বোঝাতে চাচ্ছি? এখানে আমি বোঝাতে চাচ্ছি, আমি যদি অ্যানোড দিয়ে পাত্র বানাই এবং সেই পাত্রে ক্যাথোডের দ্রবণ রাখি, তাহলে যেই সমস্যাটি হয় সেটি হচ্ছে অ্যানোডের জারণ বিভব বেশি। অ্যানোডের জারণ বিভব বেশি হওয়াতে সে হচ্ছে তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেয়। সো সে যদি ইলেকট্রন ছেড়েই দেয়, সে ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে যাবে। সো সে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়ে গেল, তার মানে আমার পাত্রটি ফুটো হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে। তাই আমরা অ্যানোডের পাত্রে ক্যাথোডের দ্রবণ এক্ষেত্রে রাখতে পারি না, বাট ক্যাথোডের পাত্রে অ্যানোডের দ্রবণ রাখতে পারি। সো ক্যাথোডের এই ক্ষেত্রে বিজারণ হচ্ছে, তাই না? সো তার যদি বিজারণ হয়, সেখানে কিন্তু আমার আর ইলেকট্রন ছাড়ার কোনো চান্স নেই এবং পাত্র ফোটা হওয়ার কোনো চান্স নেই। এজন্যই হচ্ছে আমরা ক্যাথোডের পাত্রে অ্যানোডকে রাখতে পারি, বাট অ্যানোডের পাত্রে আমরা ক্যাথোডকে রাখতে পারি না। তো চলো, পাত্রে রাখা যাবে কিনা এরকম সম্পর্কিত আমরা আরেকটি ম্যাথ করে নিই। এটি হবে আমাদের এই ভিডিও লেকচারটির লাস্ট ম্যাথ। তো এখানে দেখো প্রশ্নে লেখা আছে আয়রন থেকে আয়রন সালফেট এবং দুটি ডাবল ভার্টিক্যাল লাইন, তারপর লেখা আছে কপার সালফেট থেকে কপার।
এবং পাশাপাশি এখানে কি দেয়া আছে? পাশাপাশি এখানে দুটি তড়িৎদ্বারেরই জারণ বিভব দেয়া রয়েছে। কেন জারণ বিভব? কারণ দেখো শেষে আয়ন রয়েছে। শেষে আয়ন থাকলে আমরা কি বলবো? জারণ বিভব বলবো। এখানে জানতে চাওয়া হয়েছে আয়রন নির্মিত পাত্রে আমি কপার সালফেটের দ্রবণ রাখতে পারবো কিনা। সো এই সকল ম্যাথের জন্য আমরা যেন কি করতাম সমাধান করার জন্য? প্রথমেই আমরা কোষ বিভবের মান নির্ণয় করে ফেলতাম। যদি কোষ বিভবের মান নেগেটিভ আসে তার মানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে হবে না। আর কোষ বিভব এখানে কোন কোষ বিভব নির্ণয় করব? অবশ্যই প্রমাণ কোষ বিভব। তোমরা যখন এই পাত্রে রাখা যাবে কিনা সম্পর্কিত ম্যাথ করবে তখন অবশ্যই ম্যাথগুলো করার সময় প্রমাণ কোষ বিভব নির্ণয় করবে, অর্থাৎ E0 সেলের মান বের করতে হবে। সো এখানে শুরুতেই এই যে বিক্রিয়াটি দেয়া আছে, তড়িৎ রাসায়নিক বিক্রিয়া যেটি দেয়া আছে সেটিকে আমরা একটু প্রথমে ভাঙিয়ে লিখব। সো একটু খেয়াল করো, এখানে আমি Fe লিখেছি এবং এখানে ফেরাস সালফেটকে আমি রিপ্লেস করে Fe2+ লিখেছি। আচ্ছা, আমি এখানে কেন Fe2+ লিখেছি? সো একটু দেখো, এখানে ফেরাস সালফেট রয়েছে। আমরা জানি ফেরাস সালফেট জলীয় দ্রবণে কখনোই এভাবে থাকে না, সে আয়নিত হয়ে Fe2+ ক্রিয়েট করে ফেলবে। সো এখানে আমরা এইভাবে লিখেছি। আর সালফেট হচ্ছে বা অ্যানায়ন যে পার্টটুকু থাকে আমার তড়িৎ বিশ্লেষের, সেটি হচ্ছে দর্শক আয়ন থাকাতে তাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছ যে কপার সালফেট রয়েছে। কপার সালফেট আমরা জানি জলীয় দ্রবণে কপার সালফেট আয়নিত হয়ে কপার 2+ ক্রিয়েট করে ফেলবে এবং সালফেট 2- ক্রিয়েট করে ফেলবে। আর এই সমস্ত বিক্রিয়াতে আমরা দর্শক আয়নকে বাদ দিয়ে লিখব। এখানে সালফেট বা অ্যানায়নিক যে পার্টটুকু আছে সেটি হচ্ছে দর্শক আয়ন, তাই আমরা এটা বাদ দিয়ে লিখব। আমরা শুধুমাত্র ক্যাটায়নিক পার্টটি লিখব। আর এখানে স্ল্যাশ দিয়ে কপার রয়েছে। সো আশা করি এই সকল বিক্রিয়া থেকে কিভাবে এরকম ফরম্যাটে লিখতে হয় তা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এখানে সিম্পলি যেটি করতে হবে, অ্যানায়নিক পার্টটুকু বাদ দিয়ে শুধুমাত্র ক্যাটায়নিক পার্টটুকু লিখতে হবে। আশা করি ধরতে পেরেছো। সো EMF বা E0 সেল বের করার জন্য আমরা যেন কি করতাম? প্রথমেই অ্যানোড ও ক্যাথোড শনাক্তকরণ করে নিতাম। এবং অ্যানোড এবং ক্যাথোড শনাক্তকরণ করতে গেলে আমার প্রথমে কি করতে হয়? যার জারণ মান বেশি তাকে আমরা অ্যানোড বলি, তাই না? সো এই ক্ষেত্রে আমার দুটিরই জারণ মান যেহেতু দেয়া আছে, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার জারণ মান কার বেশি? আমার জারণ মান হচ্ছে আয়রনের বেশি, রাইট? সো এক্ষেত্রে আমি বলতে পারবো আয়রন হচ্ছে আমার অ্যানোড। বাট উল্টো দিকে একটু খেয়াল করো, কপারের যেহেতু জারণ মান দেয়া আছে এবং আমি দেখতে পারলাম যে কপারের জারণ মান আয়রনের জারণ মান থেকে কম, তার মানে এখানে কপার হচ্ছে ক্যাথোড। আর আমরা জানি কোষ বিভব যখন আমরা নির্ণয় করব তখন ক্যাথোডের বিজারণ বিভব প্রয়োজন, তাই আমরা এখানে বিজারণ বিভব কপারের বের করে নিলাম। কপারের বিজারণ বিভব বের করতে কি করব? সিম্পলি মাইনাস ছিল তাকে প্লাস করে দিতে হবে, রাইট? এখানে আমরা বলতে পারবো যে আয়রন এর তড়িৎদ্বারটি হবে আমাদের অ্যানোড। সো অ্যানোড ক্যাথোড নির্ণয় করার পর আমাদের কি করতে হয়? আমাদের কোষ বিক্রিয়া লিখতে হয়, রাইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমার আয়রন হচ্ছে অ্যানোড, তার মানে এখানে আয়রনের জারণ হবে। সো একটু লক্ষ্য করলে দেখবে যে এখানে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটি কী ছিল? আয়রন থেকে আয়রন 2+ হয়েছে, তার মানে আয়রন 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ হয়েছে। এই যে এখানে লিখলাম আয়রন 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ হয়েছে। অন্যদিকে ক্যাথোডের কি হবে? ক্যাথোডে বিজারণ হবে। সো এখানে ক্যাথোডে দেখতে পাচ্ছ কপার 2+ দুটি ইলেকট্রন একসেপ্ট করে কপার হয়ে গেছে, তাই এখানে কপার 2+ দুটি ইলেকট্রন একসেপ্ট করে কপার হয়েছে সেটি লিখলাম। সো এখন যদি আমি পূর্ণ কোষ বিক্রিয়াটি লিখতে চাই তাহলে আমি কি দেখব? তাহলে আমি দেখব যেখানে -2 ইলেকট্রন এবং +2 ইলেকট্রন কাটাকাটি চলে যাবে এবং এখানে আমি কি লিখতে পারবো? পূর্ণ কোষ বিক্রিয়াটি এখানে লিখতে পারবো যে আয়রন এখানে লিখলাম এবং কপার 2+ প্লাস কপার 2+। সো এই সাইড থেকে আমি বিক্রিয়ক লিখে ফেললাম, তারপর আমি ওই সাইডের যে প্রোডাক্ট আছে সেগুলো লিখব। এখানে যেহেতু আয়রন 2+ রয়েছে, সো আমি আয়রন 2+ লিখলাম এবং প্লাস আমার সেই কপার। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে কোষ বিক্রিয়াগুলো লিখেছি। এগুলো কিন্তু আমরা আগে অনেকবার করে এসেছি। সো অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বার নির্ণয় করার পর এবং কোষ বিক্রিয়া নির্ণয় করার পর আমাদের থার্ড যে কাজটি সেটি কী ছিল? সেটি ছিল কোষ বিভব নির্ণয়। তো কোষ বিভব নির্ণয়ের ফর্মুলা কী ছিল? কোষ বিভব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে E0 সেল ইকুয়ালস টু অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। সো এখানে দেখতে পাচ্ছ যে অ্যানোডের যে জারণ বিভব সেটি হচ্ছে প্লাসের 0.44 ভোল্ট। এইখানে এটি কেন ইউজ করছি? কারণ এখানে আয়রন ছিল আমাদের অ্যানোড, অন্যদিকে কপার আমাদের ক্যাথোড, রাইট? এখানে কপারের বিজারণ বিভব কত দেওয়া আছে? কপারের বিজারণ বিভব দেওয়া আছে প্লাসের 0.34 ভোল্ট। সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমার যে অ্যান্সারটি আসবে সেটি হবে হচ্ছে 0.78 ভোল্ট।
সো তার মানে এখানে দেখতে পাচ্ছি আমার ই নট সেলের ভ্যালু এসেছে কত পজিটিভ। যেহেতু এখানে ই নট সেল বা প্রমাণ কোষ বিভবের মান এসেছে +0.78 ভোল্ট, তার মানে আমি বলতে পারি এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এবং তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। যদি নেগেটিভ আসতো তাহলে কি বলতাম? যদি নেগেটিভ আসতো আমরা বলতাম কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না এবং তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না। সো এই সকল ক্ষেত্রে কিন্তু যখন নেগেটিভ আসে কোষ বিভবের মান অর্থাৎ প্রমাণ কোষ বিভবের মান, তখন কিন্তু আমরা বলতে পারতাম যে আয়রন নির্মিত পাত্রে কপারের দ্রবণ রাখা যাবে এবং কপার নির্মিত পাত্রেও আয়রনের দ্রবণ রাখা যাবে। তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হতো না, কারণ কোষ বিভবের মান নেগেটিভ আসলে অ্যানোডের পাত্রে ক্যাথোড রাখা যায় এবং ক্যাথোডের পাত্রেও অ্যানোড রাখা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট যেহেতু এখানে আমার কোষ বিভবের মান পজিটিভ চলে এসেছে অর্থাৎ প্লাসের 0.78 ভোল্ট এসেছে, সো এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা আগে থেকেই জেনে এসেছিলাম যে অ্যানোড যেটি রয়েছে তার পাত্রে ক্যাথোড রাখা যাবে না। সো এখানে আমার অ্যানোড কি? আয়রন। সো আমি বলতে পারি আয়রন নির্মিত পাত্রে আমি ক্যাথোড অর্থাৎ কপারের দ্রবণ রাখতে পারবো না। সো এক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আয়রন নির্মিত পাত্রে কপার সালফেট রাখা যাবে না। বাট উল্টোটি কিন্তু করা যাবে। তো এক্ষেত্রে একটু লক্ষ্য করো, এখানে আমি অ্যানোডের পাত্রে ক্যাথোড অর্থাৎ কপারের দ্রবণ রাখতে পারছি না। বাট আমি যদি চাই উল্টোটি করতে, অর্থাৎ ক্যাথোডের পাত্রে আমি কিন্তু অ্যানোড এর দ্রবণ রাখতে পারবো। এখানে ক্যাথোড কি? কপার, রাইট? সো আমি যদি চাই কপার এর পাত্রে অ্যানোডের দ্রবণ যেমন ফেরাস সালফেট, তাকে কিন্তু চাইলে আমি রাখতে পারবো, তাই না? সো আমি বলতে পারি এখানে আমরা কপার নির্মিত পাত্রে ফেরাস সালফেটের দ্রবণ রাখতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমরা আয়রন নির্মিত পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখতে পারবো না। আশা করি এতটুকু বুঝতে পেরেছ।